আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় আলোচনা করব। এখন দশম অধ্যায়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই কারণে গুরুত্বপূর্ণ অধ্যায় যে এই অধ্যায় থেকে মূলত দ্বিতীয় পত্রের সৃজনশীল খ সেট প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই অধ্যায়ে আমি আগেও বলেছিলাম যে আমাদের প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে প্রশ্নের উত্তর দিতে হয়। সেই ক্ষেত্রে যদি আমরা এই অধ্যায়টা ভালোভাবে আয়ত্তে আনতে পারি আমাদের জন্য সহজ হয়। আর এই অধ্যায়টা আমরা নবম দশম শ্রেণীতে আগেই পড়েছি, যার কারণে তোমাদের এই অধ্যায়টা একটু সহজ মনে হওয়ার কথা এবং তুলনামূলকভাবে অন্য অধ্যায় থেকে এই অধ্যায়টা একটু সহজই আছে। অর্থাৎ এখানে খুব বেশি অঙ্ক করার প্রয়োজন হয় না, অল্প অঙ্ক করেই প্র্যাকটিস করলেই কমান এসে যায়। তাহলে আমরা চলো শুরু করি। আজ তোমাদের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই অধ্যায়ে নাম হলো বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা। এই বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা শুরুতে আমরা দেখব মূলত আলোচ্য বিষয়সমূহ। আমরা অনেক কিছু আলোচনা করব, তার মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে, অর্থাৎ আমাদের এই বিষয়গুলো দিয়েই মূলত বিভিন্ন সমস্যাগুলো আছে। এই জন্য আমি এই 4টি বিষয়কে খুব গুরুত্ব দিয়ে এখানে লিখেছি। বিষয় 4টি হলো পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান বা বিচ্যুতি, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। তাহলে আমাদের এই অধ্যায় শুরু করার জন্য আমাদের কিছু বেসিক কিছু কনসেপ্ট আমাদের নিতে হবে, যে বিষয়গুলো আমাদের আগেও কিছু ধারণা হয়তো তোমাদের আছে, আমরা তারপরেও এই বিষয়গুলো আমরা বেসিক্যালি ক্লিয়ার হতে হবে। যেমন পরিসংখ্যান কি, পরিসংখ্যানের উপাত্ত কি, এই বিষয়গুলো দেখো। যে কোনো গবেষণা পরিচালিত হয় তথ্য বা উপাত্তের উপর ভিত্তি করে। এই অব্যাহত গবেষণার ফল জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নয়ন। আর সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হলো একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলি হলো পরিসংখ্যানের উপাত্ত। অর্থাৎ আমরা যে তথ্যগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা হিসাব করব, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করব, মূলত সেইগুলোকে বলা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তাহলে যে উপাত্তগুলো আমাদের দেওয়া থাকবে মূলত সেই উপাত্তগুলোর বিস্তার করতে হবে। তাহলে দেখো উপাত্তের বিস্তার কি? কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের মধ্যক মান, যেমন গড়, মধ্যমা, প্রচুরক হতে তথ্য মানগুলোর পারস্পরিক দূরত্বই হলো উপাত্তের বিস্তার। অর্থাৎ কতটুকুই ব্যবধান আছে মূলত কাদের মধ্যে বলা হচ্ছে, যেমন গড় আছে, মধ্যমা আছে বা মধ্যক বলা হয়, আবার প্রচুরক আছে। এগুলো হতে তথ্য যে দেওয়া থাকবে সেই তথ্য মানগুলো যে পারস্পরিক দূরত্বই হলো উপাত্তের বিস্তার। আমরা উদাহরণ হিসেবে যদি দেখি তাহলে দেখো এখানে 2, 4, তারপর তোমার 7, 8, 9, এই তথ্য সারির মধ্যক মান হলো 7। কেন মধ্যক মান? দেখো এখানে যদি 7টি সংখ্যা আছে, এই 7টি সংখ্যার মধ্যে এ কিন্তু মাঝে আছে, অর্থাৎ 7 দেখো দুই পাশে 5টির মধ্যে মাঝামাঝি আছে, তা বলা হচ্ছে এই তথ্য সারির মধ্যক এখানে 7, অর্থাৎ 7 হলো মধ্যক। এখন 7 থেকে তথ্য 5টির বিস্তার হচ্ছে, প্রথম 2 এর বিস্তার হলো 5, পরেরটার বিস্তার দেখো 3, আর 7 থেকে বিস্তার হলো 0, আর 8 থেকে বিস্তার হলো 1, আর হচ্ছে 9 থেকে 2। অর্থাৎ বলা হচ্ছে আমি এই যে তথ্য 5টি তথ্য দেওয়া আছে এই তথ্যগুলোর মধ্যে আমরা টার্গেট করলাম এর মধ্যক কি, মূল টার্গেট কিন্তু মধ্যক।
তাহলে দেখো এই মধ্যক 7, এখন মধ্যকের সাথে অন্য যে ডাটাগুলো বা উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর সাথে এর পার্থক্য কত? আমাদের উত্তর কিন্তু 7, সেই 7-এর সাথে আমার প্রথম যে তথ্যটা দেওয়া আছে, উপাত্তটা দেওয়া আছে, তার পার্থক্য কিন্তু অনেক বেশি। দেখো 5, পরেরটা দেখো 3, তারপরে 7, উত্তরই হলো 7, তার সাথে কোনো পার্থক্যই নাই, অর্থাৎ সেই 7ই উত্তরে আসলো। তাহলে দেখো কে কতটা দূরে আছে এই তথ্যতে, মানে আমাদের যে উপসংহার যেটা, অর্থাৎ মধ্যক মান থেকে অন্য মানগুলো কতটা দূরে আছে, কতটা বিস্তারে আছে, সেটাই হলো উপাত্তের বিস্তার। তাহলে দেখো যে তথ্য সারির বিস্তার কম থাকে সেটিকে আমরা বলি ভালো ফল হয়েছে, আর বিস্তার যদি বেশি থাকে সেটিকে আমরা ভালো বলে গণ্য করি না। অর্থাৎ মনে রাখতে হবে, আমরা পরিসংখ্যানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু আমাদের একেবারে সঠিক একেবারে উত্তর হলো 7, আমরা মধ্যক কিন্তু সবসময় 7 পাবো না, অর্থাৎ 7-এর কাছাকাছি কে কতটা কাছে আসলো। কেউ যদি 7 উত্তর পায় তাহলে বুঝতে হবে তার উত্তরটা একেবারে সঠিক। এখন কারো উত্তর যদি একটু দূরে দূরে হয় তাহলে বলা যাবে না সে ভুল করেছে, কেননা তারও কিন্তু ওইটা তার থেকে একটু বিস্তার বেশি হয়েছে, শুধু এরকম বিষয়গুলো। অর্থাৎ বিস্তারের উপাত্তের বিস্তার মূলত বলা হচ্ছে যে মূল যে উত্তর যেটা, যে টার্গেট যেটা, সেটা থেকে এই যে তথ্যগুলো উপাত্তগুলো দেওয়া আছে সেটার ব্যবধান কত, এটাই হলো উপাত্তের বিস্তার। অর্থাৎ বিস্তার হলো কোনো তথ্য সারির ভিন্নতার পরিমাপ, এটাকে বলা হয় তোমার উপাত্তের বিস্তার। এরপর আমরা আসি উপাত্তের বিস্তার পরিমাপ বলতে আমরা কি বুঝি। যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশন বা বিচ্ছিন্ন উপাত্তের মানসমূহ এদের গড়ের চারিদিকে কিভাবে বিস্তৃত তা প্রকাশিত হয়, অথবা মানসমূহ হতে গড়ের যে পার্থক্য তা প্রকাশ করা হয়, তাকে বিস্তার পরিমাপ বলে। অর্থাৎ ওই যে আমি বললাম মূলত ওইটাই কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে বিস্তার পরিমাপটা হলো যে সংখ্যার দিক থেকে, যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশন বা বিচ্ছিন্ন উপাত্তের মানসমূহ যেগুলো আমাদের দেওয়া থাকবে এদের গড়ের চারিদিকে কিভাবে বিস্তৃত তা প্রকাশিত হয়, অথবা মানসমূহ হতে গড়ের যে পার্থক্য তা প্রকাশ করা হয়, তাকে বলা হয় বিস্তার পরিমাপ। এখন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, দেখো আমরা এখানে দেখো বিস্তার 2, 4, 7, 8, 9 এই তথ্য সারির মধ্যক আমরা পেয়েছি কত? 7। এখন 7 থেকে তথ্য 5টির বিস্তার আমরা পেয়েছিলাম একটু আগেই বলেছি, এবং দেখো 5, 3, 0, 1, 2, অর্থাৎ এই 5টি সংখ্যার বিস্তার হলো এই দেখলাম যথাক্রমে এগুলো। আবার এই যে সংখ্যাগুলো আমরা পেলাম 5, 3, 0, 1, 2, এদের গড় কত? এদের আবার গড় দেখো 2.20। সুতরাং এই যে তথ্যগুলো দেওয়া আছে, যে উপাত্তগুলো আমার দেওয়া আছে, সেই তথ্য সারির বিস্তার পরিমাপ আমরা বলছি 2.20। তার মানে এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা বলেছি প্রত্যেকটা উপাত্ত থেকে তার বিস্তার কত। এবার আমরা যখন সবগুলো থেকে যখন বলছি যে এই তথ্যগুলোর মধ্যে বিস্তার পরিমাপ কত, তখন আমরা ওই যে বিস্তারগুলো আমরা পাবো সেই বিস্তারগুলোর গড় করে দিলে যেটা পাবো সেটাই হবে এর বিস্তার পরিমাপ। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা এই যে এতক্ষণ কথাগুলো বললাম, বিস্তার পরিমাপ বা অন্যান্য বিষয়গুলো যা আলোচনা করলাম, তাহলে এই বিস্তার পরিমাপ কি জন্য আমরা পড়ব বা আমাদের কি কাজে লাগে, আমাদের প্রয়োজনীয়তা কি। আমরা কোনো কিছু পড়ার আগে আমরা বিশেষ করে প্রত্যেকটারই কিন্তু একটা মানে কার্যকারিতা আছে, যে আমি কি জন্য পড়বো, আমি এই বিষয়টা পড়ে আমার লাভ কি, এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আছে। তাহলে আমরা বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি আমাদের। এখন দেখো 2 বা ততোধিক নিবেশনের বিস্তার তুলনা করা যায়, অর্থাৎ এই যে একাধিক 2 বা একাধিক যে নিবেশন যে বিস্তার সেগুলো তুলনা করা যাবে এর মাধ্যমে, বিস্তার পরিমাপের মাধ্যমে। অর্থনৈতিক এবং বাণিজ্যিক পূর্বাভাস প্রদানে ব্যবহৃত হয়। কেমন? দেখা যাচ্ছে আমরা একটা কয়েক বছরের একটা উপাত্ত নেওয়া হলো, যে এরকম যে অর্থনৈতিক বা বাণিজ্যিক এই বিষয়গুলো আমরা কয়েক বছরের ডাটা নিয়ে
জরিপ করলাম যে আমি এই কয়েক বছর দেখা গেল, আমি যদি কোনো একটা কথা বলি, আলুর একটা বিষয় দেখা যায় কোনো বছর আলুর দাম কম থাকে, কোনো বছর আলুর দাম বেশি থাকে। এটা কিন্তু নির্ভর করে যে আলুর উৎপাদন কেমন হয়েছে, তারপরে সেটা রক্ষণাবেক্ষণ কেমন হয়েছে, এই সব বিষয়ের উপর কিন্তু ভিত্তি করে ওই আলুর দাম নির্ভর করে। তো এখন সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি কয়েক বছরে দেখা যায় কোনো বছরে আলুর দাম বেশি হয়েছে, কোনো বছরে কম হয়েছে, তাহলে এই যে বিষয়গুলো কিভাবে আমি বুঝবো এবার আলুর দাম বাড়বে না কম হবে। অর্থাৎ যারা ব্যবসা করে তারা কিন্তু দেখো এই যে চিন্তা ভাবনা করে যে আমি এবার কি আলু সংরক্ষণ করব না করব না। কোনো কোনো সময় দেখা যায় যে যে দামে তারা ক্রয় করে রাখে সেটা কিন্তু পরবর্তীতে দাম কমে যেতে পারে, তাহলে তখন কিন্তু তার কি হয়, লস হয়ে যায়। এই জন্য অবশ্যই এই যে ব্যবসায়িক ক্ষেত্রে তাকে আগেই তার তথ্যগুলো জানতে হয়, এবং সেই তথ্যগুলো সে কিভাবে পায়, এই বিস্তার পরিমাপের সাহায্যে কিন্তু সে হেল্প নিয়েই সে বলতে পারবে হ্যাঁ যে আমি এবার যদি আমি আলু রাখি তাহলে ভালো ফল দিবে। এভাবে বলা হচ্ছে দুইটি তথ্য সেটের মধ্যে যেটির বিস্তার পরিমাপের মান ছোট সেটি ভালো এর থেকে জানা যায়, আমরা একটু আগে বলেছি। আর কোনো কারণে বিস্তার বেড়ে গেছে জানা যায়, তবে ভবিষ্যতে তথ্যের বিস্তার নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। অথবা এই যে বললাম যে একটা বিষয়, যে কোনো একটা বিষয়ে আমার এরকম ঘটনা ঘটেছে, তাহলে আগামীতে এমন হতে পারে, এই যে ধারণাটা নিয়ে আমি একটা পদক্ষেপ নিতে পারি যে এবার হয়তো চাউলের উৎপাদন, ধানের উৎপাদন ভালো হয়নি, তাহলে চাউলের দাম বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে তাহলে সরকার বলো বা জনগণ বলো, তাদের কিন্তু সেভাবে সেই বিষয়ে সাবধানতা তারা অবলম্বন করতে পারে এই বিস্তার পরিমাপের মাধ্যমে। এবার আমরা আসব পরিসর কি। পরিসর হলো কোনো তথ্য সারির সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানের পার্থক্য বা ব্যবধানকে বলা হয় পরিসর, এবং একে ইংরেজি ক্যাপিটাল লিটার আর দ্বারা প্রকাশ করা হয়। পরিসর হলো দেখো যে তথ্য বা উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে উপাত্ত তাদের পার্থক্যটাকেই বলা হচ্ছে পরিসর। দেখো উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, এখানে কয়েকটি উপাত্ত দেওয়া আছে, দেখো 7টি উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলোর মধ্যে দেখো সর্বোচ্চ মান হলো 15 আর সর্বনিম্ন মান এখানে 2। সুতরাং পরিসর কত হবে, সর্বোচ্চটা থেকে সর্বনিম্ন বিয়োগ করার পরে যে আমরা 13 পেয়েছি, এটাই হলো এর পরিসংখ্যান। তাহলে এই যে আমরা যে তথ্যটা দিলাম, আমরা কিন্তু মূলত অঙ্কে ঢুকে পড়েছি ধরে নিতে হবে, কেননা এই যে ছোট ছোট অঙ্কগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে ছোট অঙ্ক, কিন্তু এই অবজেক্টিভগুলো এভাবেই কিন্তু এই ছোট ছোট থেকেই কিন্তু অবজেক্টিভ শুরু হয়। তাহলে পরিসর নির্ণয় করতে বলা হয় যদি যে কোনো সংখ্যাগুলো এলোমেলো থাকে, তাহলে ওই সংখ্যাগুলোর মধ্যে ছোট বড় খুঁজে বের করলেই আমরা সেখান থেকে পরিসরটা পেয়ে যেতে পারি। এবার আসি, আমরা একটু আগে দেখো যে তথ্যগুলো অর্থাৎ এলোমেলো ছিল, বিশৃঙ্খল ভাবে সাজানো ছিল না, এটা বিক্ষিপ্ত ভাবে ছিল। এখন ওইভাবে থাকলেও কিন্তু আমরা খুঁজে বের করেছি, এভাবেও যদি থাকে। এখন দেখো আছে কি, একটা ছক আকারে আছে, অর্থাৎ একটা গণসংখ্যা নিবেশন আকারে আছে, যে নিচের তথ্য সারির গণসংখ্যা নিবেশন সারণী থেকে পরিসর নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু দেখো আমার যদিও সাজানো আছে, একটা রেঞ্জ বলে দেওয়া আছে, তবুও কিন্তু দেখো এর একটা সিকোয়েন্স আছে। শুরু হয়েছে যে শ্রেণী ব্যাপ্তি, সেটা 20 থেকে 24, এরপরে এইভাবে পর্যায়ক্রমে দেখো গিয়েছে, সর্বশেষ হলো 45 থেকে 49। এবং এই যে আমাদের শুরু হয়েছে শ্রেণী ব্যাপ্তিটা 20 থেকে, আর শেষ হয়েছে কত, 49। অর্থাৎ আমাদের যে উপাত্তগুলো থাকবে মূলত সেগুলো 20 থেকে 49-এর মধ্যেই কিন্তু সব থাকবে, যার কারণে এখানেও কিন্তু সর্বোচ্চ ঊর্ধ্ব সীমা দেখতে হবে। যেখানে সীমা দেখো সর্বনিম্ন যেটা আছে এটা হলো সর্বনিম্ন 20 থেকে 24, এর যে সর্বনিম্ন সেটা হলো 20, আর সর্বোচ্চটার সর্বোচ্চ যেটা অর্থাৎ 49, এদের যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বলবো পরিসর। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এবার আমরা আমাদের বিশেষ করে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, এই বিষয়গুলো তোমরা এর আগে হয়তো কোনো সময় তোমরা হয়তো শুনে থাকবে। এখন আমরা যে বিষয়টা করব এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, অর্থাৎ এটা আগের অর্থাৎ বইয়ের অর্থাৎ আগে যে শ্রেণীগুলো তোমরা পড়ে আসছো সেখানে কিন্তু
এই বিষয়গুলো ছিল না। অর্থাৎ তাহলে আমাদের এই যে বিষয়টা এখন আমরা আলোচনা করব, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করব। দেখো, চতুর্থক ব্যবধান কি? চতুর্থক ব্যবধান হলো উপাত্তের মানগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে সেটা হতে পারে ঊর্ধ্বক্রমে, সেটা হতে পারে অধক্রমে। তাহলে সাজালে যে মানগুলি উপাত্তের মানকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে বলা হয় চতুর্থক, নট চতুর্থক ব্যবধান। এই জায়গায় কিন্তু ভুল হয়। মূলত বলা হচ্ছে, আমরা শিখছি কিন্তু চতুর্থক ব্যবধান কি। আমরা শুরু করলাম চতুর্থক কাকে বলে। আবার পড়ছি, দেখো, উপাত্তের মানগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে যে মানগুলি উপাত্তের মানকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে বলা হয় চতুর্থক। তাদেরকে, তার মানে একাধিক বিষয়, তাদেরকে বলা হয় চতুর্থক। একটি উপাত্তের বা নিবেশনের 3টি চতুর্থক থাকে। মনে রাখতে হবে চতুর্থক কয়টি থাকে অবজেক্টিভের জন্য, তাহলে চতুর্থক থাকে 3টি, এবং সেই চতুর্থক 3টি হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থক। এবং এদেরকে আমরা বড় হাতের Q1, Q2, Q3 দ্বারা প্রকাশ করি। এখন Q1, আমরা এখানে এই যে আমি একটা চিত্র দিয়েছি, দেখো, এই যে এখানে সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ মান যেটা সেটা, আর মাঝে দেখো আমরা Q1, Q2, Q3 দিয়েছি। অর্থাৎ যদি আমরা সমস্ত উপাত্তগুলোকে এইভাবে সমান 4 ভাগে ভাগ করি, তাহলে দেখো সমান 4 ভাগে ভাগ করতে গিয়ে আমাকে কিন্তু দেখো সর্বনিম্ন যেটা সেটা লিখতে হয়েছে, সর্বোচ্চটা লিখতে হয়েছে, এবং মাঝে আরো 3টি পয়েন্ট দিতে হয়েছে, যেটা না হলে 4টি খণ্ডে বিভক্ত হয় না। তাহলে 4টি খণ্ডে বিভক্ত হওয়ার জন্য মাঝে আমাকে 3টি বিষয়, 3টি বিন্দু হতে হয়েছে। অর্থাৎ এই যে Q1, Q2 এবং Q3, এই 3টি দ্বারা এই তথ্যগুলোকে সমান 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা যদি বলি, দেখো Q1 যখন আমরা বলছি, এই যে উপাত্তগুলোকে কয়টি ভাগে কিভাবে ভাগ করেছে, অনুপাত কেমন। Q1 এর বাম পাশে দেখো একটি অংশ আছে, এক ভাগ আছে, আর Q1 এর ডান পাশে কিন্তু কয়টা অংশ আছে, 1, 2, 3টি অংশ আছে। সেই জন্য আমরা বলছি, দেখো, উপাত্তর Q1 উপাত্তকে 1:3 অনুপাতে, এবং Q3 উপাত্তগুলোকে বাম পাশে দেখো আছে 3 ভাগ, ডান পাশে আছে হলো 1 ভাগ। সেই জন্য বলা হচ্ছে Q1 উপাত্তগুলোকে 1:3 এবং Q3 উপাত্তগুলোকে 3:1 অনুপাতে বিভক্ত করেছে। আর Q2 কি করেছে, মাঝামাঝি, অর্থাৎ সে 2 ভাগে, সমান 2 ভাগে বিভক্ত করেছে। তাহলে কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের মধ্যমা হতে প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকের, আমরা কিন্তু বললাম প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকের ব্যবধানের গাণিতিক গড়ই হলো চতুর্থক ব্যবধান। অর্থাৎ এই যে আমরা বললাম, একটা হলো Q1, একটা হলো Q3, নিশ্চয়ই আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, সেই জন্য বড় হলো কিখানে Q3, সেই জন্য Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 হলো এদের গড়। তাহলে এই যে আমরা বলছি চতুর্থক ব্যবধানটা হলো, আমরা যদি প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক বের করার পরে তাদেরকে যদি গড় করা হয়, তাদের ব্যবধানের যে গাণিতিক গড়, সেটাকে আমরা বলবো চতুর্থক ব্যবধান। অর্থাৎ দেখো Q3 মাইনাস Q1 বাই 2 হলো চতুর্থক ব্যবধান, নিচে 2 এটা। এরপর আমরা কিভাবে চতুর্থক ব্যবধান বা চতুর্থক নির্ণয় করব। প্রথমে আমাদের এলোমেলো বিক্ষিপ্ত যে তথ্যগুলো, উপাত্তগুলো দেওয়া আছে, দেখো এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, অনেকগুলো ডাটা দেওয়া আছে। এই ডাটাগুলো থেকে সংখ্যাগুলোর চতুর্থক 3টি বের করতে হবে, অর্থাৎ Q1, Q2, Q3 বের করতে হবে প্রথম অবস্থায়, এটাও একটা অংশ। আরেকটা হলো চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে। আমরা যখনই Q1, Q2, Q3 বের করব, তারপরে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারবো। যদি এখানে চতুর্থক ব্যবধান বের করতে বলা হয়, তাহলেও কিন্তু তোমাকে Q1, Q3 প্রয়োজন হবে। সেই জন্য আমাদের এই যে চতুর্থক যে 3টি, এই 3টি বের করার প্রয়োজন আছে। এবার আমরা আসি
যে আমাদের এই যে তথ্যগুলো দেওয়া আছে এদেরকে প্রথমে আমাদের মানের ক্রম অনুসারে অর্থাৎ ঊর্ধ্ব ক্রম অনুসারে আমি এটা সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্ব ক্রম অনুসারে দেখো সাজানোর পরে আমরা দেখব এখানে মোট কতগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যার উপরে কিন্তু নির্ভর করবে যে এটা যদি জোড় হয় একরকম হিসাব, বেজোড় হলে আর একরকম হিসাব। এখানে বেজোড় হলে দেখো আমরা একটু আগে দেখেছি মাঝামাঝি নিলেই আমাদের হয়ে যায়, আর বেজোড় না হয়ে জোড় হলে কিন্তু তখন মাঝামাঝি দুটার গড় নিতে হয়। যাই হোক, আমরা এখানে এন অর্থাৎ মোট কয়টি সংখ্যা এখানে আছে, এখানে মোট সংখ্যা আছে 15টি। এই 15 সংখ্যাটা বিজোড় সংখ্যা। তাহলে 15 সংখ্যাটা বিজোড় হওয়ার কারণে আমরা যে সূত্র ব্যবহার করেছি দেখো, প্রথম চতুর্থ বের করার সূত্র Q1 সমান n+1/4 তম পদ। তোমরা যখন নবম দশম শ্রেণীতে তোমরা মধ্যকের সূত্র ব্যবহার করেছিলে, এবং সেখানেও অর্থাৎ নবম দশম বলবো কেন, মূলত এটা 7 থেকেই শুরু হয়েছিল যে কিভাবে মধ্যক বের করতে হয়, গড় বের করতে হয়। এটা যদি আরো একটু ব্যাকে যায় তাহলে বলতে পারি আমাদের শুরু হয়েছিল পরিসংখ্যান পঞ্চম শ্রেণী থেকে, চতুর্থ শ্রেণী থেকে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটা ধারণা আগেই আছে। এবার দেখো, তাহলে প্রথম চতুর্থ Q1 সমান n+1/4। কেন n+1/4? কেননা n এখানে বেজোড় সংখ্যা, তাকে যদি 1 যোগ করা হয় তাহলে জোড় হলো, এবং তাকে আবার 4 দিয়ে, আগে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানে কেন 4 দিয়ে ভাগ করছি? চতুর্থ, এই কারণে এখানে 4 দিয়ে ভাগ করা হয়েছে। মনে রাখতে হবে চতুর্থ ব্যবধানের ক্ষেত্রে প্রত্যেকটা দেখো 4 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম চতুর্থকের সূত্র হলো n+1/4 তম পদ, নট ওইটা বলা হচ্ছে, কিন্তু এই যে তম পদ কথাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যদি তম পদ কথা না দেওয়া হয় তাহলে কিন্তু উত্তর হবে কত? সরাসরি উত্তর হয়ে যেত n+1 মানে 15+1/4 অর্থাৎ 16/4, অর্থাৎ 4 হতো উত্তর। কিন্তু দেখো উত্তর কত হয়েছে আমাদের? 18। সুতরাং ভুল হতো, কিন্তু খেয়াল করতে হবে। তাহলে Q1 এখানে n+1/4 তম পদ সমান n এর মান বসিয়ে দিয়ে হলো এখানে 4 তম পদ। এই 4 তম পদ মানে আমরা এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে আমরা প্রথম দিক থেকে চতুর্থ নম্বরে যে পদটা আছে, যে সংখ্যাটা আছে, যেমন 1 2 3 4, অর্থাৎ এই যে চতুর্থ নম্বরে যে সংখ্যাটা সেটা হলো 18। তাহলে এই 18ই হলো প্রথম চতুর্থ, অর্থাৎ এই 18 সংখ্যাটা এই সমস্ত তথ্যগুলোকে 1:3 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এই Q1 যে 18 পেলাম, এই 18টাই কিন্তু হলো প্রথম চতুর্থ। তাহলে আমরা যদি একটা পাই তাহলে দ্বিতীয়টা দেখো আরো সহজ। আমরা যখন দ্বিতীয় চতুর্থ লিখব তখন কিন্তু দেখো ওই আগে যে সংজ্ঞাটা, যে সূত্রটা লিখেছি সেখানে শুধুমাত্র আমরা 2 দিয়ে গুণ করলেই হবে, যেহেতু দ্বিতীয়টা বের করছি। সেই জন্য মনে রাখা সহজ যে 2 × n+1/4 তম পদ। তাহলে আমরা এটা পেলাম 8 তম পদ। তাহলে 8 তম পদ আমরা এদিক থেকে যদি গুণে যাই তাহলে আমরা সেই সংখ্যাটা পাবো এই যে 22। তাহলে এই 22 হলো এখানে দ্বিতীয় চতুর্থ। একইভাবে আমরা Q3 হলো তৃতীয় চতুর্থ, দেখো 3 দিয়ে গুণ করা হয়েছে আগে ওই রাশি সূত্রটাকে। তাহলে এই এখানে আমরা পেলাম 12 তম পদ, আর 12 তম পদ মানে কত? এখানে 28। আমরা এভাবে এখান থেকে পদ পদ গুণে যাব, 12 তম পদ কত এখানে দেখব 28। সুতরাং আমরা কিন্তু দেখো বের করেছি যে প্রথম চতুর্থ কত, দ্বিতীয় চতুর্থ কত, তৃতীয় চতুর্থ কত। বের করার পরে আমাদের মূল যেটা চাওয়া হয়েছে পরবর্তীতে চতুর্থ ব্যবধান কত। তাহলে চতুর্থ ব্যবধানকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ চতুর্থ ব্যবধানের সূত্র হলো দেখো ওই যে Q3 - Q1/2। আমরা Q3 মান এবং Q1 এর মান বসিয়ে দিয়ে আমরা উত্তর পেলাম এখানে 5। সুতরাং আমরা একটা যে কোনো ভাবে সংখ্যাগুলো দেওয়া থাকলে সেই সংখ্যাগুলোকে সাজিয়ে নেওয়ার মাধ্যমে আমরা চতুর্থ বা চতুর্থ ব্যবধানগুলো আমরা বের করতে পারি। এখন যদি উপাত্তগুলোকে যদি ছকের মধ্যে দেওয়া থাকে, অর্থাৎ এইভাবে সাজানো থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে চতুর্থ ব্যবধান নির্ণয় করব? আমাদের এখন দেখো এই যে নিবেশন সারণী দেওয়া আছে, এই নিবেশন সারণীর
আমরা একটু আগে বলেছিলাম যে মোট কয়টি সংখ্যা দেওয়া আছে, এখানেও কিন্তু আমরা কয়টি সংখ্যা দেওয়া আছে, যদিও শ্রেণী ব্যাপ্তি হিসেবে দেওয়া থাকে, তারপরে নিচে যে তথ্যটা দেওয়া আছে দেখো গণসংখ্যা। এই গণসংখ্যাটাই হলো এই যে মোট সংখ্যা কত, এই গণসংখ্যার যোগফলটাই হলো কতগুলো সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা এখানে এই গণসংখ্যাগুলোর যোগফল এন দিয়ে আমরা দেখো 2 যোগ 25 যোগ 30 যোগ 13 আমরা করার পরে পেয়েছি 70। তাহলে চতুর্থ ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের যখন ছক দেওয়া থাকবে, সেই ছক থেকে আমরা কিভাবে বের করব আমরা এখন দেখব। এখন ছক থেকে বের করার জন্য আমাদের চতুর্থ ব্যবধান নির্ণয় করার জন্য এই ছকটাকে আরেকটু মডিফাই করতে হয়। এখন মডিফাই করা কেমন, এই ছকটাকে জাস্ট এইভাবে দেওয়া আছে, আমি এইভাবে লিখেছি সুবিধার জন্য। তাহলে আমাদের দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে, আর এই পরের যে আমাদের কলামটা লিখেছি অর্থাৎ তৃতীয় যে কলামটা আমরা লিখেছি, এই কলামটা আমাদের দেওয়া ছিল না। সেটা কি? ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা তোমাদের আগের ধারণায় আছে যে ক্রমযোজিত গণসংখ্যা মানে হলো, এটা বের করার মানে নিয়ম হলো আমরা গণসংখ্যার প্রথমটি বসিয়ে দিব প্রথমটা, এবার দ্বিতীয়তে আমরা বসাবো, অর্থাৎ এই যে দুটো গণসংখ্যা বাম পাশে আছে এদের যোগফল যা হবে সেটা আমরা এই বরাবর ডাইনে বসিয়ে দিয়েছি। দেখো 25 যোগ 2 মানে 27। এরপরে আমরা এইখানে দেখো এই তিনটে অর্থাৎ প্রথম থেকে 3টা যে পর্যন্ত যে রো পর্যন্ত আমাদের যে তথ্য আছে সেগুলোর যোগফল হলো 57। একইভাবে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো আছে সেগুলোর যোগফল হলো 70। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এখন মজার ব্যাপার দেখো, ক্রমযোজিত গণসংখ্যা আমাদের এন এর মান যেটা সেটা, সুতরাং আমরা এন এর মান কিন্তু ওইভাবে না লিখেও এই ক্রমযোজিত গণসংখ্যার শেষের সংখ্যাটাও যদি দেখি তাহলে আমরা বলতে পারবো এখানে এন এর মান 70। তারপরে আমরা এই ছক প্রথমে আমরা তৈরি করার পরে এখান থেকে এখন আমরা আমাদের চতুর্থ ব্যবধান নির্ণয় করব। এখন চতুর্থ ব্যবধান নির্ণয় করার জন্য ওই ছকটাই আবার আমি উপরে তোমাদের এখানে দিয়েছি। তাহলে প্রথম চতুর্থ নির্ণয় করার জন্য আমাদের সূত্র দেখো এখানকে, অর্থাৎ যদি ছক দেওয়া থাকে এই ক্ষেত্রে কিন্তু ভিন্ন। আর আমরা এখন যেটা পেয়েছি, আমরা কিন্তু দেখো যে সংখ্যাটা পেয়েছিলাম 70 পেয়েছিলাম। তাহলে এখন সেই 70 থেকে দেখো আমরা এখানে n/4 আমরা কিন্তু ওই যে আগে কিন্তু লিখেছিলাম 4 দিয়ে ভাগ করেছি, কারণ কি আমরা চতুর্থ ব্যবধান নির্ণয় করছি, সেই জন্য আমরা n/2। আর তোমরা নবম দশম শ্রেণীতে করেছিলে মধ্যক নির্ণয় করেছিলে শুধু, তখন ছিল n/2 ছিল, অর্থাৎ মাঝামাঝি বের করেছিলে। আর এখন কিন্তু বের করছি আমরা চতুর্থ ব্যবধান, সেই জন্য আমরা n কে 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে আমাদের এখানে দশমিকে আসছে দেখো 17.5 আসছে। এই 17.5 আসতে পারে, পূর্ণ সংখ্যাও আসতে পারে, দশমিক আসতে পারে। সুতরাং এই যে 17.5, এই 17.5 কোথায় আছে? প্রথম চতুর্থ এই 17.5টা কোথায় আছে এটা আমাদের বুঝতে হবে। এই আছে মূলত দেখো 32 থেকে 33, অর্থাৎ এই যে ব্যবধানটা শ্রেণী ব্যাপ্তি, এই ব্যাপ্তির মধ্যে আমার কিন্তু আছে কত, এই তোমার কত সংখ্যা আছে? 17.5 আছে। তাহলে এই যে 17.5 এটা কিন্তু আমার আছে দেখো এই 32 আছে না এর মধ্যে, এই দেখো এর মধ্যে আছে এই যে 25, এখান থেকে দেখো 25 এটা, এই যে 27 এটা। তাহলে আমাদের এই যে ক্রমযোজিত যে গণসংখ্যা এটা দিয়েই বুঝতে হবে যে আমাদের এই সংখ্যাটা 17.5, ধরে নাও 28 হতো, তাহলে কিন্তু এইখানে আর থাকতো না, তখন নিচের ঘরে চলে যেত। তাহলে আমাদের 17.5 কিন্তু প্রথম ঘরে নাই, আছে কোন ঘরে? এই এর মধ্যে আছে। সেই জন্য দ্বিতীয় যে সারি, এই সারির নাম হলো শ্রেণী ব্যাপ্তি হলো 32 থেকে 33, অর্থাৎ এই যে প্রথম চতুর্থ যেটা আমরা পাবো মূলত সেটা 32 থেকে 33 যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যেই আমরা সেই প্রথম চতুর্থটা পাবো। তাহলে আমরা দেখো এবার আমরা প্রথম চতুর্থ বের করার জন্য শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো Q1 সমান L1 প্লাস n প্লাস 1/4 মাইনাস FC ডিভাইডেড বাই FM গুণ C। এই সূত্রগুলো FC, FM এবং C, L1 এগুলোও তোমাদের একটা ধারণা আছে।
তারপরেও আমি তোমাদের বলছি, দেখো এখানে এলন কি, এলন হলো আমরা যে ব্যাপ্তির কথা বললাম, যে ব্যাপ্তিতে আমাদের চতুর্থ ব্যবধান আছে সেই শ্রেণী ব্যাপ্তির নিম্ন সংখ্যা, অর্থাৎ 32 থেকে 33 এই যে শ্রেণী ব্যাপ্তি এর যে নিম্ন সংখ্যা কত 32, অর্থাৎ নিম্ন সীমা যেটা, অর্থাৎ 32 হলো এখানে L1 প্লাস n তো আমরা পড়লাম মোট গণসংখ্যা, তাহলে 70 প্লাস 1/4 মাইনাস FC। এই এফসিটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হলো গণসংখ্যা, তাহলে এই যে ফ্রিকোয়েন্সি মানে হলো গণসংখ্যা, এফসি ছোট হাতের সি, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো এই 2। কিরকম সেটা, যে এফসি হলো এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এই যে সারি আমরা পেলাম, এই যে 32 থেকে 33 যে সারি, এই সারিটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার যে লাইনটা আছে সেই লাইনের উপরের সংখ্যাটা, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগের শ্রেণীর যে গণসংখ্যা সেটাকে আমরা বলছি এই এফসি। মনে রাখতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো ক্রমযোজিত গণসংখ্যার আগের শ্রেণীর গণসংখ্যা। তাহলে কত আগের শ্রেণীর গণসংখ্যা, এই হলো 2। একইভাবে দেখো বলা হচ্ছে এফএম, এফএমটা হলো যে ফ্রিকোয়েন্সি মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তোমার ওই শ্রেণীর হলো ফ্রিকোয়েন্সি। তাহলে কত সেটা দেখো আমাদের এফএম, এফএম কিন্তু দেখো আমাদের কত 25। তাহলে আমরা এফসি হলো ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে ক্রমযোজিত গণসংখ্যার আগের শ্রেণীর গণসংখ্যা, আর এটা হলো ওই শ্রেণীর গণসংখ্যা, এই শ্রেণীর গণসংখ্যা এখানে 25। সুতরাং আমরা পেলাম এই ক্যালকুলেশন করার পরে। আর সি কি, সিটা হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কিভাবে বের করতে হয়, এটা বের করতে হয় সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ 33 থেকে 32 বিয়োগ করে যা হবে তার সাথে 1 যোগ করতে হয়। এটা তোমরা আগেই জানো যে শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম হলো সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করার পরে যা হবে সবসময় তার সাথে আবার 1 যোগ করতে হবে। তাহলে আমরা পেলাম দেখো শ্রেণী ব্যাপ্তি এখানে সি। এবার আমরা ক্যালকুলেশন করে উত্তর পেয়েছি 33.24। আমাদের কিন্তু দেখো বলা ছিল যে প্রথম চতুর্থকটা পাবো কিন্তু 32 থেকে 33 মধ্যে, দেখো 33 মধ্যে নাই, 33.24 এরকম হতে পারে। ওই যে বলেছিলাম বিস্তারটা কতটা দূরে হবে সেটার বিষয় এখানে। এবার আমরা আসবো পর্যায়ক্রমে, আমরা দ্বিতীয় চতুর্থক বের করব, তৃতীয় চতুর্থক বের করব। তাহলে আমাদের এখন কিন্তু আমরা Q2 বের করব না। কেন বের করব না, কেননা আমাদের এটা প্রয়োজন নাই। আমাদের কিন্তু বলা হয়েছে চতুর্থক ব্যবধান বের করার জন্য আমাকে Q1 এবং Q3 প্রয়োজন, সেই জন্য আমি সরাসরি Q3 বের করছি। এখন Q3 সূত্র একই নিয়মে, আমরা Q1 যদি পারি Q3 দেখো একই রকম 3n/4, ওই যে একটু আগে বলেছি যদি 2 হতো তাহলে 2n/4, তাহলে আমরা 3n/4 এটা হলো 52/52.5। সুতরাং এই 52.5ও দেখো কোথায় আছে, এই যে এই শ্রেণীতে আছে 57 যে লাইন আছে 57, ভালো করে খেয়াল করো। এই যে আমরা দেখবো কিন্তু ক্রমযোজিত ঘরটা দেখবো, তাহলে এই যে 52 পয়েন্ট আছে 57-র মধ্যে আছে, সেজন্য এই শ্রেণীটাই হলো অর্থাৎ 34 থেকে 35ই হলো এখানে আমাদের যে তৃতীয় চতুর্থ এই শ্রেণীর মধ্যে এখানে আছে। তাহলে এই যে তৃতীয় চতুর্থ আমাদের এখানে অবস্থিত। সুতরাং তৃতীয় চতুর্থকের সূত্র আমরা যদি বলি তাহলে দেখো L3 ওই যে তৃতীয় চতুর্থকের নিম্ন সীমা যোগ n গুণ 3/4, আগের সাথে মিলাইলেই বুঝতে পারবা। তাহলে দেখো মাইনাস FC/FM গুণ C, এখানেও ঠিক একইভাবে দেখো FC যেটা অর্থাৎ যে শ্রেণী আছে সেই শ্রেণীর আগের শ্রেণীর তাহলে গণসংখ্যা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা। মনে রাখতে হবে যে FC হলো যে যে শ্রেণীর কথা বলছি আমরা সেই শ্রেণীর আগের শ্রেণীর মানে ক্রমযোজিত গণসংখ্যা যে তথ্যটা, আগেরটা কিন্তু একই ছিল বলে তোমাদের মনে হচ্ছে একই কিনা, কিন্তু একই না। আমাদের দেখো এই এফসিটা হলো এই লাইনের অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে আমরা যে শ্রেণীটা পাবো সেই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এখানে 27। আর এফএমটা দেখো এই শ্রেণীর যে মধ্যক, এই শ্রেণীর যে তোমার যে গণসংখ্যা সেটাই হলো 30 এবং এটা হলো এফএম, আর সি হলো 2।
এভাবে ক্যালকুলেশন করে আমরা পেলাম চতুর্থক ব্যবধান আমরা পেয়েছি দেখো 1.23। আর এর আগে আমরা কিন্তু বলেছিলাম দেখো Q3 এর মান কত পেয়েছি 35.7। আমাদের কথা ছিল কি 34 থেকে 35 এর মধ্যে আমাদের থাকবে সম্ভাব্য, আমরা কিন্তু বলে থাকবে সম্ভাব্য, কিন্তু আমরা পেয়েছি দেখো 35.7। আবার দেখো এবার আমরা অতএব চতুর্থক ব্যবধান কি, তাহলে চতুর্থক ব্যবধান Q3 মাইনাস Q1/2 বসিয়ে দিয়ে আমরা পেলাম 1.23। তাহলে দেখো শিক্ষার্থী তোমাদের এই যে আমরা এতক্ষণে যে Q1 Q3 বের করে তারপর আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করলাম, আশা করি তোমরা কিভাবে একটা শ্রেণী যদি সাজানো না থাকে, এলোমেলো বিক্ষিপ্ত তথ্য দেওয়া থাকে, তাহলে কিভাবে আমরা চতুর্থক তিনটি নির্ণয় করব, আবার চতুর্থক ব্যবধান কিভাবে নির্ণয় করব সেটা আমরা শিখলাম। একইভাবে যদি ছকের মধ্যে কোনো গণসংখ্যার নিবেশনের মধ্যে কোনো সংখ্যাগুলো দেওয়া থাকে, নিবেশন সারণী দেওয়া থাকে, তাহলে সেই নিবেশন সারণী থেকে কিভাবে আমরা চতুর্থক তিনটি বের করব, আবার চতুর্থক ব্যবধান তিনটি বের করব, আমরা এটা কিন্তু জানতে পারলাম। অর্থাৎ এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের বলা থাকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে বলা থাকে বিভিন্ন তথ্য দিয়ে চতুর্থক বের করো, চতুর্থক ব্যবধান নির্ণয় করো, আর বিভিন্ন সংজ্ঞা দিয়ে আমাদের এটা একটা সেট প্রশ্ন আসে। তাহলে আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস দেখার জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো, এই কামনায় আজ এখানে আমি শেষ করছি।